আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 7 বছরেও শুরু করা যায়নি যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার, জটিলতা নিরসনে শিগগিরই আইন সংশোধন। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত সাধারণ মানুষ, সরকারের প্রতি বাজার তদারকির অনুরোধ। সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়েছে ক্ষমতাসীনরা, অভিযোগ বিএনপির। ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান ডক্টর কামাল হোসেনের। এবং টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বিকেল 4টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আইনি জটিলতায় আটকে আছে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার। 7 বছর আগে তদন্ত শেষ হলেও আইন সংশোধন না হওয়ায় বিচার এখনো শুরুই করা যায়নি। শিগগিরই আইনের প্রয়োজনীয় সংশোধন করে বিচার শুরু করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বিদ্যমান আইনে যুদ্ধাপরাধী সংগঠনের বিচার করা সম্ভব বলে মনে করেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। হুমায়ুন চিস্তির রিপোর্ট। যুদ্ধ অপরাধের দায়ে এরই মধ্যে ফাঁসি হয়েছে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী সহ শীর্ষ 5 নেতার। যুদ্ধ অপরাধ প্রমাণিত হয়েছে গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদি সহ প্রথম সারির আরও কয়েকজনের বিরুদ্ধে। বেশিরভাগ রায়েই জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির বা তৎকালীন ছাত্র সংঘকে অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করে বিচার করার কথা বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2014 সালের মার্চে জামাতের বিরুদ্ধে তদন্ত শেষ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপরই অভিযোগপত্র তৈরি করা শুরু করে প্রসিকিউশন। তবে ট্রাইব্যুনালের সংশোধিত আইনে সংগঠনের বিচার অন্তর্ভুক্ত করা হলেও শাস্তির বিষয়টি না থাকায় থেমে যায় কাজ। সংগঠনের বিরুদ্ধে যে মামলা করার যে প্রক্রিয়াটা, এটা আমরা দিয়েছেন, এটা সঠিক, কিন্তু তার সেটা যাচাই বাছাইয়ের প্রশ্ন আসে। সেখানে আইনগত জটিলতা ছিল, একটা পর্যায়ে আমরা আসছিলাম, কিন্তু তারপর তো থেমে গেল। আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতে চলমান আইনেই যুদ্ধ অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করা সম্ভব। প্রচলিত আইনেই বিচার করা সম্ভব, কারণ নতুন আইন করার অপেক্ষায় কিন্তু আমরা বেশ কয়েকটি বছর কাটিয়ে দিলাম। বিচার বিভাগের কতগুলো অন্তর্নিহিত ক্ষমতা আছে, কিন্তু অন্তর্নিহিত ক্ষমতা অ্যাপ্লাই জজ সাহেবরা বহু ক্ষেত্রে করে থাকেন এবং সেটি স্বীকৃত, কিন্তু আপনার ফৌজদারি কার্যবিধিতেও স্বীকৃত, দেওয়ানি কার্যবিধিতেও স্বীকৃত, সংবিধানেও স্বীকৃত। বিচারপতি মানিকের সাথে দ্বিমত পোষণ করে আইনমন্ত্রী আনিসুল হক জানান, আইন সংশোধন ছাড়া সংগঠনের বিচার সম্ভব নয়। খুব শিগগিরই আইন সংশোধনের কাজ শেষ হবে বলেও জানান তিনি। না, এটা সম্ভব না, এটা প্রচলিত আইনে বিচার করা সম্ভব না। একটা দলকে বিচারের আওতায় আনার জন্য যেই সব ধারা প্রয়োজন, কোনোটাই এই আইনটার মধ্যে নাই। রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামের বিচার করার জন্য আপনার এটাকে সংশোধন করে এটা করতে হবে। আমি অলরেডি এটা পাঠিয়ে দিয়েছি, এটা আর একটু সময় লাগে, সেই জন্য সামনের অধিবেশনে উঠবে না, কিন্তু আগামী বছর এটা নিশ্চয়ই ওঠার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের সাক্ষ্যে উঠে এসেছে মুক্তিযুদ্ধের সময় জামাত শুধু স্বাধীনতার বিরোধিতাই করেনি, বরং শান্তিবাহিনী আল বদর আল শামসের মতো বাহিনী তৈরি করে চরম নিষ্ঠুরতা চালায় নিরীহ বাঙালির উপর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে চরম বিপর্যস্ত সাধারণ মানুষ। পেঁয়াজের দাম কিছুটা কমলেও বেড়েছে অধিকাংশ সবজির দাম। বাড়তি দামে কেনাবেচা চলছে চাল, চিনি, ডাল, তেল সহ অন্যান্য পণ্য। ফজলে রাব্বি জানাচ্ছেন বিস্তারিত। বাজারে চালের দাম সামান্য কমেছে সপ্তাহখানেক আগেই, কিছুটা কমেছে বাণিজ্য মন্ত্রীকে অস্থির করে দেয়া পেঁয়াজের দামও। তবে বাড়তি দামে তেল, চিনি, ডাল সহ অন্যান্য পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। তেল, চিনি, আটা, ডাল, ওভারঅল যা আছে মোটামুটি আপনার সব জিনিসের দামই বেশি। 4-5 দিন আগে যে বাজার করছি সেখান থেকে এখনই প্রত্যেকটা জিনিসের দাম বেশি। সপ্তাহে বাড়তি, তাহলে আমরা খাবো কেমন তারা গরিবরা বাঙালিরা। মৌসুমের শুরু, তাই সবজির দর বাড়তি। অনুযোগ থাকলেও অভিযোগ করার সুযোগ নেই ক্রেতার।
খুশি বিক্রেতা। শীতের সবজিগুলো আসা শুরু করেছে, সেগুলো হাই মানে অনেক বেশি দাম। সিম 160 টাকা কেজি, গেছে সপ্তাহে ছিল আপনার 100 টাকা। টমেটো দেশিটা আপনার গেছে সপ্তাহে ছিল 100 টাকা, এই সপ্তাহে হলো 140 টাকা। উস্তা গেছে সপ্তাহে ছিল 50 টাকা 60 টাকা, এই সপ্তাহে হলো 80 টাকা 90 টাকা। বেশ কিছুদিন ধরেই নিত্যপণ্যের ঊর্ধ্বগতির খবর উঠে আসছে গণমাধ্যমে। পণ্যের ঘাটতি আছে বলে মনে করেন না ভোক্তারা। তারপরও নিত্যপণ্যের বাজারে আগুনের কোনো ব্যাখ্যা না পাওয়ায় তারা দুষছেন সরকারকে। কোনো কন্ট্রোল নাই, আর যারাই কন্ট্রোল করার কথা ওরাই সব নিশ্চুপ, শুধু বক্তব্য দিয়ে হবে না। আজকে যেটা যে দামে কিনছি, এক সপ্তাহ পরে আসলে সেটা দাম আরও বেশি যাচ্ছে। এমন একটা অবস্থা যে মানে এটা বর্ণনা করার মতো না। বাজারকে সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে পণ্যের সরবরাহ নিশ্চিত করা সহ সব ধরনের উপায় অবলম্বন করতে সরকারের প্রতি উদাত্ত অনুরোধ জানিয়েছেন সাধারণ মানুষ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে ক্ষমতাসীনরা জনগণের পকেট কাটছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে মানববন্ধনে তিনি নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগ দাবি করেন। আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচন হবে না হুঁশিয়ারি দিয়ে আবারও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন মইনুল আহসান। নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সংগঠনের নেতাকর্মী ছাড়াও এতে অংশ নেওয়া বিএনপির নীতি নির্ধারকরা অভিযোগ করেন, নিত্যপণ্যের বাজারে দামের আগুনে পুড়ছে জনগণ। চাল ডাল তেল দাম কমছে না বাড়ছে? একটা জিনিসের দাম আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই। সাধারণ মানুষ এখন আর ভালো খেতে পারে না। খায় কারা? আওয়ামী লীগের লোকেরা। একটা সিন্ডিকেট আছে, তাদের মতো করে দাম বাড়ায়। দেশের মানুষের নাবিশ্বাস উঠে গেছে। জনগণ যেদিন বের হবে রাজপথে, যেদিন সময় হবে, সেদিন তো আর আপনার পালাবার পথ খুঁজে পাবেন না। আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকার নতুন ষড়যন্ত্র শুরু করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের নামে আর কোনো প্রহসন মেনে নেবে না দেশের মানুষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলেছেন কি, প্রধানমন্ত্রী চান যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সবাই ভোট দিতে পারবে, সেটা দেখতে চান। ভূতের মুখে রাম নাম। আমরা অবশ্যই নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন হতে হবে নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনে, এবং নির্বাচন কমিশনকে হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, তবেই এদেশে নির্বাচন হবে, অন্যথায় নির্বাচন হবে না। কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার জন্য আবারও সরকারকে দায়ী করেন বিএনপি নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জনগণের ভোটাধিকার ও দেশের সুশাসন প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। সকালে গণসংহতি আন্দোলনের চতুর্থ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ বলেন, নির্দলীয় সরকার ছাড়া দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিস্তারিত নজিবুর রহমানের রিপোর্টে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে রাজধানীর প্রেস ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় গণসংহতি আন্দোলনের চতুর্থ সম্মেলন। দীর্ঘদিন পর এই অনুষ্ঠানে উপস্থিত হন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি বলেন, দেশের নানা প্রেক্ষাপটে ক্ষমতায় পরিবর্তন চায় জনগণ। জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, কোন শক্তি তার সামনে দাঁড়াতে পারে না। জাগ্রত জনতা আপনারা আজকে এখান থেকে এসেই বাসায় বাসায় না গিয়ে রাজপথকে দখলে রাখেন। রাজপথে দখলে রেখে জনগণকে আপনাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনেকটা মানুষ প্রস্তুত হয়ে আছে, এই ডাক পেলেই কিন্তু তারা আপনাদের দেখবেন যে রাজপথে আপনাদের পাশে লক্ষ লক্ষ মানুষ পাবেন। একই অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনে হতে দেয়া হবে না। আওয়ামী লীগের অধীনে কিছু করা যাবে না। এই নির্বাচনকে জাতিসংঘ পক্ষে একমাত্র আমরাই প্রতিহত করতে পারি। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। এখন একটা মধ্যবিত্ত পরিবারে যদি একটা অসুখ হয়ে যায়। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ যাতে যথাসময়ে জাতীয় গ্রিডে যোগ হতে পারে সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, দেশে প্রথম পারমাণবিক স্থাপনা নির্মাণ কাজ সময় মেনে এগিয়ে চললেও একই তালে এগোচ্ছে না সঞ্চালন লাইন নির্মাণ কাজ।
তাই তাদের আশঙ্কা উৎপাদন সক্ষমতা অর্জনের পরও বসিয়ে রাখা হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ফজলে রাব্বির আরেকটি রিপোর্ট। দেশের ইতিহাসে টাকার অঙ্কে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজে গিয়ে চলছে সময় মেনে। প্রায় 1,14,000 কোটি টাকার এই প্রকল্পের আওতায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার 2টি পারমাণবিক চুল্লি থেকে 1 বছরের ব্যবধানে 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ। এরই মধ্যে প্রথম ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পারমাণবিক চুল্লি পাত্র বসানো হয়ে গেছে। নভেম্বর ডিসেম্বর আমরা স্টিম আমরা প্লেস করব এবং সমস্ত ইকুইপমেন্টগুলি আমরা রিয়েক্টর প্রেসার ভেসেলের সাথে কানেক্ট করব। আমরা নিউক্লিয়ার ফুয়েল দেওয়ার আগে ডামি ফুয়েল দিয়ে আমরা টেস্ট করব যে রিয়েক্টর কি রকম ফাংশন করতেছে। মানে 23 এর শেষ দিকে আমরা ফুয়েল লোড করব এবং স্টার্ট আপ করে আমরা গ্রিডে কানেকশন দেব। এই কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান রোসাটম বলছে সময় মতো প্রথম ইউনিট নির্মাণ শেষ হবে এবং নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজও শেষ হয়ে যাবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হার্ট বা রিয়েক্টর প্রেসার ভেসেল ঠিক সময়ে স্থাপনের মধ্য দিয়ে 2023 সালে অর্থাৎ নির্ধারিত সময়ে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের পথে হাঁটছে বাংলাদেশ। তবে একটি স্থিতিশীল সঞ্চালন লাইনের অভাবে ওই সময়ে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন পারমাণবিক বিদ্যুৎ পেতে হলে চাই স্থিতিশীল জাতীয় গ্রিড। সে লক্ষ্যে প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে পাওয়ার গ্রিড কোম্পানি। 2018-তে শুরু হয়ে 23 সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত প্রকল্পের মাত্র 24% বাস্তবায়ন হয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে জাতীয় গ্রিডে পরমাণু বিদ্যুৎ সঞ্চালন নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। দেশের মধ্যে গ্রিডকে উপযোগী করা মানে এটা আমার কাছে মনে হয় একটু সময়ের ক্রাইসিস হতে পারে। যদি বসে থাকে তাহলে এটা কিন্তু প্রোডাকশন কমে যাবে, আমাদের বিক্রয় মূল্য বেড়ে যাবে, এতে অনেক ধরনের একটা অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়বে। অন্যান্য পাওয়ার প্ল্যান্ট এত লস হবে, কিন্তু এটা লস হয়ে যাবে বেশি যদি এটা বসে থাকতে হয়। এটা যাতে আমরা প্রস্তুতি নেই সেভাবে, তাহলে আমি বলবো যে এর থেকে আমরা অনেক লাভবান হব। নির্ধারিত সময় নির্মাণ শেষ হওয়ার পরও সঞ্চালন লাইনে বিদ্যুৎ দিতে না পারার খারাপ উদাহরণ এরই মধ্যে তৈরি হয়েছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র দিয়ে। রূপপুর থেকে একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে না এমন প্রত্যাশা করতে চান বিশেষজ্ঞরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, পাবনা। এবার টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপের সুপার 12-এ আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম 2 ম্যাচে হারায় উভয় দলের জন্যই ম্যাচটি বাঁচা মরার। ওবেদ ম্যাকওয়ের ইনজুরির কারণে ক্যারিবীয় দলে ফিরেছেন জেসন হোল্ডার। শারজায় বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। এসএম আশরাফের রিপোর্ট। এবারের টি-20 বিশ্বকাপের সবচেয়ে নবীন দল নামিবিয়া। তারাও সুপার 12-এ অন্তত একটি ম্যাচ জয়ের স্বাদ নিয়ে দেশে ফিরতে পারবে। কিন্তু র্যাঙ্কিংয়ের 8 নম্বরে থাকা বাংলাদেশের সেই অভিজ্ঞতা হবে এমনটা ভাবার সাহসও পাচ্ছে না টাইগার সমর্থকরা। স্কটল্যান্ডের কাছে লজ্জার পরাজয়, শ্রীলঙ্কার কাছে সুবিধাজনক অবস্থায় থেকেও শেষ পর্যন্ত হার, ফিল্ডিং মিস, ব্যাটিংয়ে দৈন্যদশা, সব মিলিয়ে বাংলাদেশ শিবির রীতিমতো কাঁপছে। যেহেতু আমরা প্রথম 2টা ম্যাচ হেরেছি, আমার কাছে মনে হয় যে একটু ব্যাকফুটে অবশ্যই আমরা আছি টুর্নামেন্ট অনুযায়ী। যাদের দিন যারা বেশি ভালো খেলবে, এখানে কোনো ছোট বা বড় টিম নেই। আর আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বিগত অনেকদিন ধরে আমরা দেখেছি যে আসলে বাংলাদেশ টিমে অনেক সময় খারাপ সময় আসে, বাট এখান থেকে আমরা আবার রিকভারি করে একটা ভালো সময় আসতে পারি। ওপেনিংয়ে লিটন দাস নিজেকে দলের বোঝা হিসেবে বারবার প্রমাণ করে চলেছেন। মিডল অর্ডারে সাকিব, মুশফিকদের ব্যাটে ধারাবাহিকতা নেই। আফিফ হোসেন, নুরুল হাসানরা তাদের উপরে রাখা আস্থার প্রতিদান দিতে পারছেন না। এমন দল কারো বিপক্ষে জিততে হলে চাই মিরাকল পারফরমেন্স। আমাদের টুর্নামেন্টে টিকে থাকতে গেলে নেক্সট ম্যাচটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তো আমরা ওইটার উপরে ফোকাস দিচ্ছি। সত্যিকার অর্থে বাংলাদেশ টিমের প্রতিদিন যে কোনো ম্যাচ খেলতে নামার আগে সবাই আমরা যেভাবে প্রতিটা ম্যাচে জেতার জন্য নিজেদের 100% দেওয়ার জন্য চেষ্টা করি, অবশ্যই নেক্সট ম্যাচেও এটাই চেষ্টা করি। 2007 টি-20 বিশ্বকাপে সেই মিরাকল দেখেই ক্যারিবীয়দের হারিয়েছিল বাংলাদেশ। এবার সেই রেকর্ডের পুনরাবৃত্তি চাইবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। অন্যদিকে টি-20-র সেরা ব্যাটিং লাইন আপ নিয়েও দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ক্রিস গেইল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলদের বিশ্বকাপ জয়ের মিশন থেমে যেতে পারে টাইগাররা যদি
অঘটনের জন্ম দেয়। এসএম আশরাফ, এটিএন বাংলা। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এ সময় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে সবাইকে একসাথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তারা। বক্তারা বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ রয়েছে সমান অধিকার, ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা সবার। সিরাজগঞ্জের বেলকুচির একটি বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৌর এলাকার কামারপাড়া ঘোষপাড়া এলাকায় নিজেদের শয়নকক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন গৌরাঙ্গ ঘোষ ও তার স্ত্রী তমা রানী ঘোষ। স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও মিষ্টির দোকানে কাজ শেষে রাতে ঘুমোতে যান গৌরাঙ্গ। সকালে বারবার ডেকেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত রিপোর্টে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পার্সেল, কুরিয়ার ও কার্গোর হাই স্পিড ডেলিভারি দিতে চট্টগ্রামে যাত্রা শুরু করল নতুন সংস্থা পেপারফ্লাই। স্থানীয় একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। পেপারফ্লাই কর্মকর্তারা এ সময় জানান, দেশ জুড়ে পণ্য ডেলিভারি পরিষেবা দিতে 216টি কাউন্টার পয়েন্ট গড়ে তোলা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে রয়েছে 35টি। এসব পয়েন্টের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া হবে। পেপারফ্লাইয়ের ভাইস প্রেসিডেন্ট মেজবাউর রহমান ও চট্টগ্রাম জোনাল সেলস ম্যানেজার সত্যজিৎ রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। জলবায়ু পরিবর্তন ইস্যুতে মার্কিন কংগ্রেসে প্রশ্নবাণে জর্জরিত হলেন তেল কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা। সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। জ্বালানি উত্তোলন পরিবেশের উপর কতটা গুরুতর প্রভাব ফেলছে এবং এর বিপরীতে চাকরিতে যোগদানের সময় কর্মকর্তারা কি শপথ নিয়েছিলেন সে ব্যাপারেও 6 ঘন্টা ধরে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। টেলিভিশনে কংগ্রেসের এই শুনানি সরাসরি সম্প্রচার করা হয়। কঠিন সব প্রশ্নের জবাবে কোম্পানির পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাই বারবার আওড়াচ্ছিলেন কর্মকর্তারা। এক্সন মোবিল, শেভরন, বিপি ও শেল কোম্পানিগুলোর প্রধান নির্বাহীরা শুনানিতে অংশ নেন। এদিকে তেল কোম্পানিগুলোকে প্রথমবারের মতো জবাবদিহিতার আওতায় আনার ঘটনাকে ঐতিহাসিক বলে মনে করছেন ডেমোক্র্যাট নেতারা। বই আমার শক্তি, বই আমার মুক্তি এই স্লোগানে নিউ ইয়র্কে শুরু হলো 5 দিনব্যাপী বাংলা বই মেলা। ম্যারিয়ট হোটেলের বলরুমে এই মেলা শুরু হয়। ভার্চুয়ালি এর উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই মেলা চলবে 1 নভেম্বর পর্যন্ত। এবার পার্টেক্স খেলার খবর। ফ্রেঞ্চ লিগ 1-এর ম্যাচে রাতে লিলের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মে। 11 খেলায় 28 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। অন্যদিকে 15 পয়েন্ট নিয়ে লিলের অবস্থান 10-এ। তবে কিলিয়ান এমবাপ্পেকে স্কোয়াডে পাচ্ছেন না আগের ম্যাচে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারানো মরিসিও পচেত্তিনো। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের এই তারকা ভুগছেন ORL সংক্রমণে। অনুশীলনে পেশিতে টান পড়ায় 6 বারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে নিয়েও রয়েছে শঙ্কা। অন্যদিকে ফর্মে নেই বর্তমান চ্যাম্পিয়ন লিলে। 11 ম্যাচের 7টিতে পয়েন্ট হারিয়েছে তারা। পার্ক দ্য প্রিন্সেসে রাত 1টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 7 বছরেও শুরু করা যায়নি যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার। জটিলতা নিরসনে শিগগিরই আইন সংশোধন। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত সাধারণ মানুষ, সরকারের প্রতি বাজার তদারকির অনুরোধ।
সিন্ডিকেট করে নিত্য পণ্যের দাম বাড়িয়েছে ক্ষমতাসীনরা, অভিযোগ বিএনপির। ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান ডক্টর কামাল হোসেনের। এবং টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বিকেল 4টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।